আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। ফারহান আনুর, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? কেমন যাচ্ছে দিনকাল? হাউ ইজ গোয়িং এভরিথিং? শরীফা জানাত আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নিহারিকা আপু ভালো আছি, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ মারিয়া আপু ভালো আছি। ওকে, আজকে ঘটনা কি ঘটাবো আমরা? আজকে আমরা নেটওয়ার্কিং সিস্টেম সম্পর্কে জানবো। প্রথমে তাহলে জানি যে নেটওয়ার্ক কি। নেটওয়ার্ক কি আমরা একটু আগেও এমনিতেও জানি যে একটা ডাটা বা ইনফরমেশন, যে কোনো একটা কমেন্ট একটা ডিভাইস থেকে অন্য একটা ডিভাইসে পাঠানোর জন্য যে মাধ্যম, এই মাধ্যমগুলোকেই সাধারণত নেটওয়ার্ক বলা হয় বা জাল বলা হয়। ওকে, তার মানে একটা ডাটা বা ইনফরমেশন বা একটা তথ্য সেভারাল কম্পিউটারের মধ্যে অথবা সেভারাল ডিভাইসের মধ্যে যেই মাধ্যমে যুক্ত করা হয়, যে পদ্ধতিতে যুক্ত করা হয়, সেই পদ্ধতিটাকেই বলা হয় নেটওয়ার্ক। এখন এই নেটওয়ার্কের প্রকারভেদ রয়েছে। হ্যাঁ, এই নেটওয়ার্কের প্রকারভেদ রয়েছে, কিন্তু প্রকারভেদটা শুধু এমনিতে বললেই হবে না যে নেটওয়ার্ক কত প্রকার, এভাবে বললে হবে না। হ্যাঁ, নেটওয়ার্কের প্রকারভেদটা দুইটা বেজের উপর ভিত্তি করে আছে, দুইটা বেসিসের প্রকারভেদ করা হয়। কিভাবে? নেটওয়ার্কের প্রকারভেদ দুইটা বেসিসে করা হয়। প্রথম যে বেসিসটা আছে এটা হচ্ছে আপনার ভৌগোলিক বিস্তৃতি আকার অনুসারে। হ্যাঁ, ভৌগোলিক বিস্তৃতি ও আকার অনুসারে। ভৌগোলিক বিস্তৃতি বা আকার অনুসারে। ভৌগোলিক বিস্তৃতি বা আকার অনুসারে বলতে কি বোঝায়? যে আসলে একটা নেটওয়ার্ক যদি আমি ক্রিয়েট করি, এটা কতটুকু জায়গার মধ্যে এই নেটওয়ার্কটা কাজ করবে। সাপোজ আমি কাউকে, আমার একজনের ফোনে ডাটা নাই, আমার ফোনে ডাটা আছে, একজন আমাকে বলেছে ভাই হটস্পটটা অন করেন। এই হটস্পটটা যদি আমি অন করি, আরেকজন যে নেটওয়ার্ক আমার চালাবে, সেলুলার ডাটাটা চালাবে ওয়াইফাই দিয়ে, সে কতদূর পর্যন্ত এটা চালাইতে পারবে, এই ভৌগোলিক বিস্তৃতি। ধরেন এটা 10 মিটার বা 15 মিটার পর্যন্ত চালানো যায়। এই জিনিসটা যে আছে ভৌগোলিক বিস্তৃতি, এইটার উপর ডিপেন্ড করে একটা প্রকারভেদ করা হয়, সেটা সেভারাল টাইপস এর প্রকারভেদ করা হয়, একটু পরে লিখছি। আর দ্বিতীয় যে বেসটার উপর ডিপেন্ড করে করা হয়, সেটা হচ্ছে নেটওয়ার্কের ধরন, কাঠামো ও সার্ভিস প্রদানের ধরন অনুযায়ী। নেটওয়ার্কের ধরন, কাঠামো বা সার্ভিস প্রদানের ধরন অনুযায়ী। সার্ভিস প্রদানের ধরন অনুযায়ী। নেটওয়ার্কের ধরন, কাঠামো বা সার্ভিস প্রদানের ধরন অনুযায়ী। ওকে, এই দুইটা বেসিসে ভাগ করা যায় প্রকারভেদকে। নেটওয়ার্কের ধরন মানে কি, বা সার্ভিস প্রদানের ধরন কি? সার্ভিস প্রদানের ধরন বলতে একটা ডাটা কিভাবে হচ্ছে দুইটা ডিভাইসকে কানেক্ট করবে। এটা তো বললাম কতটুকু অঞ্চলের মধ্যে, আর এটা হচ্ছে কিভাবে, এটার উপর বেসিস করে হচ্ছে পার্থক্য করা যায়। যেটা আমাদের ভৌগোলিক বিস্তৃতির অনুযায়ী, এইটাকে হচ্ছে চারটা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে প্যান, দ্বিতীয় হচ্ছে ল্যান, তৃতীয় হচ্ছে ম্যান, আর চতুর্থটা হচ্ছে ওয়ান। এখন প্যান কি? প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল কথাটা দ্বারাই বোঝা যাচ্ছে যে এই জিনিসটা খুব অল্প একটু জায়গাকে নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসবে। সাধারণত 10 মিটারের চেয়ে কম জায়গাতে এই প্যানের আওতায় নিয়ে আসা হয়। ওকে, তার মানে এই 10 মিটারের মধ্যে যতগুলা ডিভাইস থাকবে, এই ডিভাইসগুলোকে কানেক্টেড করা হয় প্যান নেটওয়ার্কের মাধ্যমে। ঠিক আছে, এই প্যান নেটওয়ার্কে কারা কারা থাকতে পারে? এই প্যান নেটওয়ার্কের মধ্যে ল্যাপটপ, পিডিএ, অন্যান্য যে জিনিসগুলো আছে, এরা সাধারণত প্যান নেটওয়ার্কের মধ্যে থাকতে পারে। ওকে, এই প্যান নেটওয়ার্কের তাহলে কতটুকু? একদম খুব স্বল্প, এবং 10 মিটারের মধ্যে যদি আমরা ডিভাইসগুলোকে কানেক্ট করি, তাহলে সেটাকে বলা হবে আমাদের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ল্যান। ল্যানটা কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, LAN, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ল্যানের হচ্ছে আমাদের সর্বোচ্চ ব্যবহার। আমাদের যে জিনিসগুলো আমরা কানেক্ট করি, সাধারণত এই জিনিসগুলো আমরা ল্যানেই কানেক্ট করে থাকি। এটা সাধারণত আমাদের ল্যানের, যদি আমরা বলি যে কতদূর পর্যন্ত, তাহলে ল্যানের ডিসটেন্স হচ্ছে 10 কিলোমিটারের 10 কিলোমিটারের কম।
মানে 10 কিলোমিটারের ভিতরে আমরা যতগুলো ডিভাইসতে পারবো এই ল্যান এর মধ্যে এই ডিভাইসগুলোকে কানেক্ট করা সম্ভব, যেমন ওয়াইফাই, তারপরে হচ্ছে আপনার ব্লুটুথ, এই জিনিসগুলো সাধারণত হচ্ছে ল্যান এর মধ্যে পড়ে। হ্যাঁ, আর এই ল্যান একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে যেটাকে বলা হয় হচ্ছে IEEE 802 এটা হচ্ছে কিসের, আমাদের ল্যান এর নেটওয়ার্ক। ওকে, ল্যান এর হচ্ছে এটা একটা কোড, এটা আসলে ইঞ্জিনিয়ারিং একটা জিনিস, এটা আমাদের এইটুকু শুধু মনে রাখবো যে এই ল্যান এর জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802। ঠিক আছে, এটার মধ্যে আবার ওয়াইফাই আছে, ওয়াইম্যাক্স আছে, ব্লুটুথ আছে, এদের জন্য এই IEEE 802 এর পরে দশমিক আকারে কিছু আছে, যেমন ব্লুটুথের জন্য হচ্ছে মনে হয় IEEE 802 দশমিক কত, ব্লুটুথের জন্য মনে হয় 15, 802.15 মনে হয়, আর ওয়াই ম্যাক্স এর জন্য মনে হয় 802.16, আর ওয়াইফাই এর জন্য মনে হয় 802.11। এটা আমার যতটুকু মনে পড়ে, এইগুলা হচ্ছে স্ট্যান্ডার্ড, এই তিনটা স্ট্যান্ডার্ডের মান অনেক সময় পরীক্ষায় আসে, এই জন্য আমাদের জানতে হবে। হ্যাঁ, এর মধ্যে এইভাবে আমরা সহজেই মনে রাখতে পারি, যেহেতু ওয়াই ম্যাক্স মানে ম্যাক্সিমাম, যেহেতু এই জন্য ম্যাক্সটা হচ্ছে 16, আর ওয়াইফাইটাকে WIFI এভাবে লিখি না আমরা, এই ডাব্লিউ তে কেমন দুইটা এরকম এক আছে না, এই দুইটা এক থেকে আমরা মনে রাখবো 802.11 হচ্ছে ওয়াইফাই, আর ওয়াইম্যাক্স আর ওয়াইফাই জানলে আমরা এমনিতেই মনে রাখতে পারবো যে ব্লুটুথ হচ্ছে 802.15। ঠিক আছে, তাহলে ওয়াই ম্যাক্সটা কিভাবে মনে রাখবো, ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম, তার মানে ম্যাক্সিমামটা 16, এই জন্য এটা ওয়াই ম্যাক্স। ব্লুটুথটাতে ওয়াইফাই এর হচ্ছে এই যে ওয়াইফাই এর ডাব্লুটা দেখেন এই যে 11 এর মতো, এই জন্য এটা হচ্ছে 11, আর ব্লুটুথ হচ্ছে 802.15। এরপর হচ্ছে ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একটা বড় শহরের মধ্যে ডিভাইসগুলো যেভাবে কানেক্টেড থাকে সেটাকে বলা হয় ম্যান। সাধারণত আমরা যে টিভিতে যে ইয়াগুলা দেখি, টিভির যে কানেকশনটা, এটা সাধারণত ম্যানের আওতায় পড়ে আর কি, ম্যানের নেটওয়ার্কের মধ্যে পড়ে। আর ওয়ান মানে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সাধারণত 100 কিলোমিটারের চেয়েও বেশি এলাকা জুড়ে এই ওয়ানের মাধ্যমে কানেকশন দেওয়া হয়। এই ওয়ানের উদাহরণ কি হতে পারে, যেমন স্যাটেলাইট আকাশে পাঠানোর পর পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওই স্যাটেলাইটের মাধ্যমে আমরা ডিভাইসগুলোকে কানেক্ট করতে পারি, এই জন্য এটা হচ্ছে ওয়ান। তো এখান থেকে মূলত আমাদের লাগে কি, এখান থেকে লাগবে আমাদের প্যান, ল্যান, ম্যান, ওয়ান, এগুলো কি, এবং প্যানের আওতায় কোন কোন নেটওয়ার্ক, ল্যানের আওতায় কে কে আছে, ওয়ানের আওতায় কি কে আছে, ওইটা দুই একটা করে উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলো এখান থেকে জানলে আমাদের মোটামুটি ভাবে এখানকার কাজ শেষ। ওকে, এই হচ্ছে আমাদের প্যান, ল্যান, ম্যান, ওয়ান এগুলার কাজ, আর প্লাস হচ্ছে এগুলার ইলাবোরেশন লাগে। প্যান দিয়ে বলবে যে এটা ফুল ইলাবোরেশন কি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই যে ল্যান আছে না, এই ল্যানেরই কিন্তু আরেকটা ভার্সন আছে যেটাকে বলা হয় CAN, যেটাকে বলা হয় ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। মানে একটা ক্যাম্পাসের মধ্যে, সেটা ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, পুরো এলাকার ডিভাইসগুলো যেই ইয়ার মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয় হচ্ছে ক্যান। এটা আসলে ল্যানেরই একটা অংশ, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এই হচ্ছে আমাদের কি গেল, ভৌগোলিক বিস্তৃতি এবং আকার অনুযায়ী নেটওয়ার্কের প্রকারভেদ গেল। ওকে, এখন আসি আমরা যে নেটওয়ার্কের ধরন, কাঠামো ও সার্ভিস প্রদানের ভিত্তিতে কিভাবে করে ভাগ করব আমরা। নেটওয়ার্কের ধরন, কাঠামো এবং সার্ভিস প্রদানের ভিত্তিতে এই নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, আর একটাকে বলা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে কি করে, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে একই সাথে অনেকগুলা রিসোর্স ডাটাকে ইউজ করতে পারে। কেমন ভাবে, যে এরকম কালকে আমরা শর্টকাটে একটু বলেছিলাম যে কোনো একটা সার্ভার থাকে, আর এই সার্ভারটা ইউজ করার জন্য অনেকগুলো ক্লায়েন্ট থাকে, এরকম অনেকগুলো ক্লায়েন্ট থাকে। ধরলাম এটা ABCD এরকম 4টা ক্লায়েন্ট। সার্ভার কি, সার্ভার হচ্ছে একটা নির্দিষ্ট কম্পিউটার, মানে নির্দিষ্ট জায়গা, এটা কম্পিউটারও একটা হতে পারে, একটা কম্পিউটার হতে পারে, বা অনলাইনের কোনো একটা জায়গা হতে পারে, যেখানে একটা নির্দিষ্ট সাইডে সবকিছু তথ্য জমা থাকে এবং ক্লায়েন্ট বিভিন্ন সময় সেখান থেকে তথ্য আরোহণ করতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, ধরি এটা হচ্ছে FB সার্ভার বা ফেসবুকের হচ্ছে সার্ভার। তাহলে এটা হচ্ছে ফেসবুক, আর আমি হচ্ছে A ইউজার, একজন B ইউজার, C ইউজার, D ইউজার। তাহলে আমি যখনই আমার ফেসবুকে একটা আইডি খুলবো, আইডি খুলে যখন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, তার মানে আমি এই FB এর সার্ভারে ঢুকে গেলাম।
ওকে, এদের একটা সার্ভার আছে। এখন আমি সার্ভারে ঢোকার পর কোনো কারণে চাচ্ছি আমি সি এর কাছে মেসেজ পাঠাবো, তাহলে সি কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। সিও তো অবশ্যই এফবি সার্ভার ইউজ করে, যেহেতু এর একটা অ্যাকাউন্ট আছে। আমি যে মেসেজটা পাঠালাম সেটা হচ্ছে একটা নির্দিষ্ট গাইডেড ওয়েতে, আমি যেহেতু সি এর কাছে পাঠালাম, প্রথমে মেসেজটা এসে সার্ভারে জমা হবে, তারপর সার্ভার থেকে আবার এই মেসেজটা চলে যাবে সি এ। অতএব সার্ভার হচ্ছে একটা মাধ্যম, যেটার মাধ্যমে হচ্ছে অনেকগুলো ক্লায়েন্ট একটা ডাটাকে, নির্দিষ্ট ডাটাকে আদান প্রদান করতে পারে। এই যে আমরা মনে করলাম যে মেসেজ মনে হয় এ থেকে আমি সি তে পাঠালাম, শুধুমাত্র সি তো এই মেসেজটা পাবে, অন্য কেউ পাবে না, বি বা ডি কিন্তু পাবে না। কিন্তু এই সার্ভারের আবার একজন ওনার থাকে, যেমন মার্ক জাকারবার্গ হচ্ছে ফেসবুকের যদি ওনার হয়, বা ফেসবুকের যে অফিস আছে ক্যালিফোর্নিয়ায়, ওখানে যদি আমি এ থেকে যে মেসেজটা গেছে, এই যে যদি কোনো অতিরিক্ত প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই ফেসবুক কর্তৃপক্ষ এই মেসেজটা দেখতে পারবে, কারণ এই মেসেজটা গিয়ে সার্ভারে জমা হচ্ছে, ঠিক আছে, সার্ভার থেকে সি তে যাচ্ছে, কিন্তু বি বা ডি এদের কিন্তু দেখার কোনো ওয়ে নাই। এই হচ্ছে সার্ভার ক্লায়েন্ট নেটওয়ার্ক। তার মানে এইগুলো হচ্ছে যেগুলো ইউজ করতেছে এদেরকে বলা হয় ক্লায়েন্ট, বা ক্লায়েন্টের আরেকটা নাম হচ্ছে ওয়ার্ক স্টেশন। এই পদ্ধতিতে কি করা হয়, এই পদ্ধতিতে হচ্ছে একাধিক নেটওয়ার্ককে একসাথে হচ্ছে মানে একটা ডাটাকে একাধিক মানুষ একসাথে ইউটিলাইজ করতে পারে। এটা যদি ইউটিউব হইতো, এই সার্ভারটা যদি ইউটিউব হইতো, তাহলে এ বি সি ডি একই সময়ে যদি একটা গান বা ভিডিও সার্চ দিত, সবাই কিন্তু একই সাথে পাচ্ছে। এটাই হচ্ছে কি সার্ভার ক্লায়েন্ট নেটওয়ার্কের একটা প্রকারভেদ। এটা এইভাবে করে সার্ভার ক্লায়েন্ট নেটওয়ার্ক হচ্ছে কাজ করে। এই যে ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্ট গুলো আছে দুই ধরনের টার্মিনাল থাকে। এই ক্লায়েন্টের টার্মিনাল দুই ধরনের, একটা হচ্ছে ডাম্প টার্মিনাল আর একটা হচ্ছে স্মার্ট টার্মিনাল। এগুলো সম্পর্কে এত গভীর কোনো কিছু জানার দরকার নেই, শুধু আমাদের জানতে হবে যে ক্লায়েন্টের দুই ধরনের হচ্ছে টার্মিনাল থাকে। এই যে ব্যবহারকারী বা ক্লায়েন্ট টার্মিনাল দুই ধরনের, একটা হচ্ছে ডাম্প টার্মিনাল আর একটা হচ্ছে স্মার্ট টার্মিনাল। এই ডাম্প টার্মিনালে কি হয়, ডাম্প টার্মিনালে শুধুমাত্র কিবোর্ড আর মনিটর থাকে, অন্য কিছু থাকে না। কিবোর্ড আর হচ্ছে মনিটর, এদের শুধু কিবোর্ড আর মনিটর থাকে, এদের কোনো কিছু করে না। ডাম্প টার্মিনাল যারা আছে তারা কি করে, শুধু কিবোর্ড দিয়ে কমান্ড করে যে আমার এই জিনিসটা লাগবে, মনিটরে সেটাতে আমাদের শো করে, শেষ। আমরা একটা ইনফরমেশনের জন্য কিবোর্ড দিয়ে কমেন্ট করি, মনিটরে সেটা শো করে, এই। আর স্মার্ট টার্মিনাল যেটা আছে, এটাতে কিবোর্ড থাকে, মনিটর থাকে, সাথে সাথে মাইক্রো প্রসেসর থাকে, এমপি মাইক্রো প্রসেসর থাকে। এটা তার মানে একটা জিনিস, যে এটাকে আমি সার্ভারে একটা জিনিসের জন্য চাইলাম কিবোর্ড দিয়ে, ওটা যখন আমাদেরকে মনিটরে শো করবে তার আগে এটা প্রসেস করার মতো একটা অ্যাবিলিটি থাকে, তখন এইটাকে বলা হয় স্মার্ট টার্মিনাল। এই হচ্ছে দুই ধরনের টার্মিনাল আমরা ক্লায়েন্টের ক্ষেত্রে পাই। তাহলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা সম্পর্কে মোটামুটি ভাবে একটা আইডিয়া হলো। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কোনো নির্দিষ্ট সার্ভার থাকে না। হ্যাঁ, এখানে ডিরেক্ট হচ্ছে একজনের সাথে আরেকজন ডেটা আদান প্রদান করে। কিভাবে, এই যে আমি এতক্ষণ কি করেছি, এতক্ষণ আমি এর কাছ থেকে কিন্তু ডিরেক্ট বি কে বা সি কে মেসেজ করতে পারি না, এটা আগে সার্ভারে গেছে, সার্ভার থেকে সি এর কাছে গেছে, সার্ভার থেকে বি এর কাছে গেছে। কিন্তু যেটা আমাদের পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, সেটা দুইটা কম্পিউটারকে ডিরেক্ট হচ্ছে যুক্ত করে। এটা C1 C2 যদি হয়, তাহলে আমি যদি এখান থেকে একটা ইনফরমেশন C2 তে ট্রান্সফার করি, তাহলে ডিরেক্ট এটা C2 তে যাবে। হ্যাঁ, এটা আবার আলাদাভাবে হচ্ছে কোনো সার্ভারের থ্রুতে যাবে না। এই ধরনের নেটওয়ার্ককে বলা হয় হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ওকে, এখানে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নাই। এখানে যেমন কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের একটা ব্যবহার আছে, যেমন ফেসবুক কর্তৃপক্ষ বা ইউটিউব কর্তৃপক্ষ চাইলেই কিন্তু হস্তক্ষেপ করতে পারছে, কিন্তু পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে চাইলেই কেউ হস্তক্ষেপ করতে পারে না। এই হচ্ছে মোটামুটি ভাবে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের হচ্ছে ব্যাপার স্যাপার। ওকে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে দুইটা বেসিসে আমি নেটওয়ার্কের প্রকারভেদ আলোচনা করলাম। প্রথম বেসিসটা কি ছিল, যে একটা এরিয়া, কতটুকু এরিয়া জুড়ে নেটওয়ার্কটা কাজ করবে। দ্বিতীয়টা হচ্ছে নেটওয়ার্কের ধারণ বা কাঠামোর উপর ডিপেন্ড করে কিভাবে কাজ করবে। এইটুকু জায়গা আমাকে বলেন যে ক্লিয়ার কিনা, হলে একটু ক্লিয়ার লিখেন। ওকে, ক্লিয়ার সবাই? এখন আমরা আসি নেটওয়ার্ক প্রকারভেদ জানার পর যেটা আমরা জানবো সেটা হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। নেটওয়ার্ক কি জানলাম, নেটওয়ার্কের প্রকারভেদ জানলাম, এখন আসি আমরা নেটওয়ার্ক টোপোলজি। ওকে, নেটওয়ার্ক টোপোলজিটা তাহলে কি জিনিস? নেটওয়ার্ক টোপোলজি মানে হচ্ছে একটা স্ট্রাকচার,
একটা ডাটা আমি যখন কোনো একটা ইয়ার মধ্যে দেব, একটা নেটওয়ার্কের মধ্যে দেব, সেটা কিভাবে স্ট্রাকচার থাকবে, সবগুলো কি মানে ওই ডাটাটাকে কানেক্ট করতে পারবে কিনা, এইটার উপর ডিপেন্ড করে নেটওয়ার্ক টোপোলজিকে কয়েক ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, প্রথম যে ভাগটা আছে এটা নির্দিষ্ট কোনো প্রকারভেদ নাই, এটা কয়েকভাবে সাজানো যায়। মানে হচ্ছে যন্ত্রগুলোর বিন্যাস, প্রত্যেকটা ডিভাইস কিভাবে কানেক্টেড থাকবে এই বিন্যাসটাকেই বলা হয় হচ্ছে টোপোলজি। প্রথম যে টোপোলজিটা আছে সেটাকে বলা হয় বাস টোপোলজি। বাস টোপোলজিটা কেমন, আমরা যদি চিত্র দেখি তাহলে এই হচ্ছে আমাদের বাস টোপোলজি। এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার। সাপোজ এখানে আরেকটা কম্পিউটার আছে, এই কম্পিউটার থেকে আমি একটা ইনফরমেশন ছাড়লাম। এই বাস কম্পিউটারে কি হবে, এই ইনফরমেশনটা এই লাইন দিয়ে যাবে, এই লাইন দিয়ে যাবে। হ্যাঁ, যাওয়ার সময় যার এই ইনফরমেশন দরকার হবে সে তার কম্পিউটার থেকে যদি কমেন্ট করে তাহলে ইনফরমেশনটা হয়ে যাবে। তার মানে বাস যে টোপোলজি আছে এই টোপোলজিতে কম্পিউটারগুলো এমন ভাবে বা ডিভাইসগুলো এমন ভাবে বিন্যস্ত থাকে যে যে কোনো মুহূর্তে একটা ইনফরমেশন তাদের দরকার অনুযায়ী গ্রহণ বা প্রদান করতে পারবে। ওকে, তাহলে সবাই সবার সাথে সংশ্লিষ্ট। এরপরে যে টোপোলজিটা আছে সেটাকে বলা হয় রিং টোপোলজি, RING, রিং টোপোলজি। রিং টোপোলজিতে কি হয়, একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার এরকম রিং এর মতো যুক্ত থাকে। অর্থাৎ এটা যদি C1 হয়, এটা কম্পিউটার 2, কম্পিউটার 3, কম্পিউটার 4, কম্পিউটার 5। এখন আমি কোনো কারণে হচ্ছে আমি হচ্ছে ইয়া করলাম, কি জানি বলে, আমি কম্পিউটারে হচ্ছে একটা কমেন্ট করলাম বা একটা ডাটা আমি শেয়ার করলাম। এই ডাটাটা আগে হচ্ছে কম্পিউটার 2 তে যে বসবে সে পাবে, তারপরে কম্পিউটার 3 তে যে পাবে সে পাবে, তারপরে 4 এ, তারপরে 5 এ। মানে এট এ টাইমে এরা সবার সাথে কানেক্ট থাকতে পারবে না, একটার পরে একটাতে কানেক্ট থাকবে। সাধারণত এই ধরনের ইয়াগুলা একটা যে কোনো অফিসের বস থেকে আস্তে আস্তে নিচের যে ইয়াগুলো আছে, ক্লায়েন্টগুলো আছে, মানে হচ্ছে সহকর্মীরা আছে, এদের মধ্যে যায়। সাধারণত বস একটা দিলে সেটা ম্যানেজার পাইলো, ম্যানেজার পেয়ে তারপর একটা সিনিয়র সদস্য পেলো, তারপর পেলো। আর এই সিনিয়র সদস্য যদি ওই ইনফরমেশনটা আর এই ছোট মেম্বারদেরকে দেখাইতে না চায় তাহলে উনি ওখানে দেখার পরে উনি ওটাকে অফ করে দিলে তাহলে হচ্ছে C4 C5 কম্পিউটারে যারা বসে আছে এরা আর ওই ডাটাটা বা ইনফরমেশনটা পাবে না। এটাকেই বলা হয় হচ্ছে রিং টোপোলজি। যদি বইয়ের ভাষায় রিং নেটওয়ার্ক হচ্ছে বৃত্তাকার, এই ধরনের নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার তার দুদিকের কম্পিউটারের সাথে যুক্ত থাকে। অর্থাৎ এই কম্পিউটার শুধুমাত্র এইটার সাথে আর এইটার সাথে কানেক্ট করতে পারবে, এই কম্পিউটার কখনো এইটার সাথে বা এইটার সাথে কানেক্ট করতে পারবে না। ওকে, এই হচ্ছে আমাদের রিং টোপোলজি। এরপরে যে টোপোলজিটা আছে সেটা হচ্ছে আমাদের স্টার টোপোলজি। এটাকে বলা হয় 3 নম্বরে বলা হয় স্টার টোপোলজি। স্টার টোপোলজিতে কি হয়, স্টার টোপোলজিতে তারার মতো মাঝখানে একটা যন্ত্র থাকে যেটার নাম বলা হচ্ছে হাব। এই হাবের মাধ্যমে সবগুলা কম্পিউটার যুক্ত থাকে, এই হাবের মাধ্যমে সবগুলা কম্পিউটার যুক্ত থাকে। এটাতে অ্যাডভান্টেজ কি, এটাতে অ্যাডভান্টেজ হলো একটা অফিসে সব এমপ্লয়িরা যে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকে। সাপোজ এই কম্পিউটার একটা মানে কম্পিউটার 1 একটা ডাটা শেয়ার করলো, এই ডাটাটা এই কম্পিউটার 2, 3, 4, 5, 6 সবাই পাবে। আবার হচ্ছে যদি এটা একটা শেয়ার করে সেটাও হচ্ছে এই হাবের মধ্যে এসে থাকবে, হাব থেকে প্রয়োজন মতো কমান্ড দিয়ে যে কেউ নিতে পারবে। এটাকেই বলা হয় হচ্ছে স্টার টোপোলজি। আমাদের মাঝে মাঝে প্রশ্ন হয় যে স্টার টোপোলজিতে কানেক্টর হিসেবে কে কাজ করে, এই যে হাব যে আছে এই হাব হচ্ছে কানেক্টর হিসেবে কাজ করে। এরপরে যে টোপোলজিটা আমাদের আছে সেটা হচ্ছে ট্রি টোপোলজি। আচ্ছা, এই টোপোলজির চিত্রগুলো আট করে দিলাম, আপনারা চাইলে আট করে নিতে পারেন, কারণ এগুলা কিন্তু আসে পরবর্তীতে স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ এগুলা ডিরেক্ট হচ্ছে প্রশ্ন আসে রিটেন পরীক্ষার জন্য, এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে আছে হচ্ছে স্টার টোপোলজি। স্টার টোপোলজি কি, স্টার টোপোলজি ডিরেক্ট হচ্ছে স্টার টোপোলজি তো বললাম এখন। এরপরে হচ্ছে আমাদের ট্রি টোপোলজি। ট্রি টোপোলজি 4 নাম্বার। ট্রি টোপোলজি কি, একটা কম্পিউটার থাকবে মেইন কম্পিউটার, এটার আন্ডারে সাপোজ এরকম 2টা কম্পিউটার থাকবে, এটার আন্ডারে আবার এরকম 2টা বা 3টা যেটা ইচ্ছা কম্পিউটার এভাবে করে সব যুক্ত করা হয়। ওকে, এই ধরনের টোপোলজিকে বলা হয়েছে ট্রি টোপোলজি। সাধারণত এই যে কম্পিউটার 1 এটাই হচ্ছে তখন ট্রি টোপোলজি, এই কম্পিউটারটা অনেকটা সার্ভার হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা কি করে, এই ইনফরমেশন দিলে শুধুমাত্র C2 এবং C3 দেখতে পারবে, এগুলা কিন্তু পারবে না। C2 C3 যখন পাস দিবে তখনই বাকি কম্পিউটার যারা আছে তারা এই ইনফরমেশন গুলো দেখতে পারবে, আদারওয়াইজ পারবে না। এটা হচ্ছে একটা হচ্ছে কি গ্রাজুয়াল একটা কম্বিনেশন, যেটার মাধ্যমে বস থেকে হচ্ছে সহকারী বস, তারপরে হচ্ছে ক্লায়েন্ট, এইভাবে করে সাধারণত ইনফরমেশন গুলো শেয়ার করা হয়। আর একটা টোপোলজি আছে সেটাকে বলা হয় হচ্ছে ম্যাশ টোপোলজি, একদম ম্যাশাকার অবস্থা যেটাকে বলা হয় ম্যাশ।
মেশ টোপোলজি। মেশ টোপোলজিতে কি হয়, প্রত্যেকটা কম্পিউটারের সাথে ডিরেক্ট অথবা ইনডিরেক্ট ভাবে কানেক্টেড থাকে। স্বাভাবিকভাবে ধরলাম এরকম ভাবে 4টা কম্পিউটার বা 5টা কম্পিউটার আছে, এই কম্পিউটাররা পরস্পরের সাথে তো এইভাবে করে যুক্ত থাকেই, আবার প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটার সাথে যুক্ত থাকে। যেমন এটার সাথে হচ্ছে এটা তো যুক্ত আছেই, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে হচ্ছে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে আবার এইটা, এটার সাথে এইটা, এরকম করে সবগুলা কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এই টোপোলজিকে বলা হয় হচ্ছে মেশ টোপোলজি। এগুলো হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। ওকে, বলেন তাহলে এখন টোপোলজি গুলা ক্লিয়ার কিনা। এইভাবে করে নেটওয়ার্কগুলো নিজের মতো করে বানায় নিয়ে যে কোনো কাজের সুবিধার জন্য ব্যবহার করা হয়। আবার একটা আছে হাইব্রিড টোপোলজি। হাইব্রিড টোপোলজিতে ম্যাশ, বাস, স্টারিং যেটা যেটা ইচ্ছা সেটা আমাদের অ্যাড করে কম্বিনেশন করে টোপোলজিগুলো গঠন করা যায়। ওকে, নেটওয়ার্ক টোপোলজির পরে আমাদের যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমাদের প্রোটোকল, যেটাকে বলা হয় নেটওয়ার্ক প্রোটোকল। নেটওয়ার্ক প্রোটোকলটা কি, এই যে আমরা যে নেটওয়ার্কের ডিভাইসগুলো ব্যবহার করি ডাটা ট্রান্সমিশন করি, হ্যাঁ, ডাটা যে ট্রান্সফার করি একটা মোবাইল ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যে ডাটাটা প্রেরণ করি, এখন এই ডাটাটা শুধু প্রেরণ করতে চাইলেই তো না, এই ডাটাটা তো একটা প্রসেস করে প্রেরণ করতে হয়, তাই না? এই যে একটা প্রোটোকল, যেমন হয় যে রাষ্ট্রপতি কোথাও একটা গেল সাপোজ, বা প্রধানমন্ত্রী কোথাও একটা গেল, যাওয়ার সময় কি হয় যে সামনে পিছনে প্রোটোকল দেওয়া হয় না যে এই নিয়ম অনুসরণ করে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যাবে। সেম ভাবে একটা ডাটা বা ইয়াকে যদি আমরা ওইরকম রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সাথে তুলনা করি, তাহলে এই ডাটাগুলো একটা নির্দিষ্ট নিয়ম মাফিক হচ্ছে যাওয়া আসা করে দুইটা ডিভাইসের মধ্যে। হ্যাঁ, এই নিয়মগুলোকেই বলা হয় নেটওয়ার্ক প্রোটোকল। অনেকগুলা কোম্পানি আছে নেটওয়ার্ক প্রোটোকল বানায়, যার মধ্যে একদম খুব পপুলার কিছু প্রোটোকল হচ্ছে টিসিপি বাই আইপি। যেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। টিসিপি বাই আইপি যেটা হচ্ছে আমাদের ইন্টারনেট প্রোটোকল, এটার পুরো নাম জানি কি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বাই ইন্টারনেট প্রোটোকল। এটার কিন্তু ফুল মিনিং ফুল হচ্ছে এলাবোরেশন আছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বাই ইন্টারনেট প্রোটোকল, মানে আমাদের ইন্টারনেট যে ব্যবহার করি সাধারণত এই প্রোটোকলটা ব্যবহার করে আমরা ব্যবহার করি। তারপর আছে এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। কোনো একটা ফাইল যদি ট্রান্সফার করতে চাই আমরা, ওই যে ধরেন হচ্ছে হোয়াটসঅ্যাপে বা ইয়াতে একটা ফাইল অ্যাড করে যে ট্রান্সফার করি, এটা হচ্ছে এফটিপি অনুযায়ী হয়, এই প্রোটোকলটা অনুযায়ী হচ্ছে পাঠায় ওরা। এটার মধ্যে ওরা সাজানো আছে প্রথমে কি হবে, তারপরে আমি একটা ফাইল অ্যাটাচ করলাম, এই অ্যাটাচের মধ্যে আসলে কোন কোন জিনিসগুলো ফাইলের মধ্যে অ্যাড হবে, এটা আসলে ভিতরের প্রসেস, মানে আমরা তো আর এগুলা দেখি না, এগুলা ইঞ্জিনিয়ারিং এর ভিতরের প্রসেস, কিভাবে প্রসেস হচ্ছে জিনিসটা, তারপরে হচ্ছে কোনটার পরে কোন অংশটা পাঠাবে ফাইলের, এগুলো হচ্ছে এই ফাইল ট্রান্সফার প্রোটোকল যে আছে, এই কোম্পানি এইভাবে করে এটা বানায় দিছে, যার কারণে আমরা ফাইল ট্রান্সফার করার সময় ভিতরে ভিতরে এই প্রসেসগুলো হয় যেগুলো আমরা জানি না। ঠিক আছে, এগুলো সম্পর্কে যখন ডিটেল পড়বো আমরা, যদি কারো ইন্টারেস্ট থাকবে কম্পিউটার সায়েন্সে পড়ে, তারা হয়তো এগুলো সম্পর্কে ডিটেল আলোচনা করে। তারপরে যেমন আছে এসএমটিপি, এটা একটা প্রোটোকল। এটা কি প্রোটোকল? সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, মানে হচ্ছে ইমেইল পাঠানোর জন্য যে প্রোটোকলটা আছে সেটাই হচ্ছে কি প্রোটোকল, এসএমটিপি প্রোটোকল। তারপর হচ্ছে POP3 আছে, এটা হচ্ছে মেইলটা রিসিভ করার একটা প্রোটোকল, মেইলটা কিভাবে রিসিভ হবে। তো এই ধরনের এগুলো হচ্ছে প্রোটোকল বলা হয়। এখন এই প্রোটোকলগুলোর মধ্যে হচ্ছে যে জিনিসটা আমাদের প্রায় সময় আসে, এই প্রোটোকলগুলোর মধ্যে আসে হচ্ছে ওএসআই মডেল নামে একটা মডেল আছে, এই মডেলটা প্রায় সময় আসে আমাদের পরীক্ষার মধ্যে। ওএসআই মডেল কি? ওএসআই হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। হ্যাঁ, দুইটা কম্পিউটারের ডিভাইস সমূহ কিভাবে একটার সাথে আরেকটা নেটওয়ার্ক গড়ে থাকবে, ওইটাকেই বলা হচ্ছে ওএসআই মডেল। ওএসআই মডেল, এই দুইটা কম্পিউটার কিভাবে নিজেদের মধ্যে কানেকশন গড়ে তুলবে, এই মডেলটাকেই বলা হয় ওএসআই মডেল। এই মডেলটার হচ্ছে 7টা লেয়ার আছে। হ্যাঁ, প্রথম যে লেয়ারগুলো আসলে নিচ থেকে শুরু হয়, প্রথমটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, দ্বিতীয়টা হচ্ছে মানে ডাটা লিংক লেয়ার, 3 নম্বরে আছে হচ্ছে আপনার নেটওয়ার্ক লেয়ার, 4 নম্বরে আছে ট্রান্সফার লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, 5 নম্বরে আছে সেশন, 6 নম্বরে আছে হচ্ছে প্রেজেন্টেশন, আর 7 নম্বরে আছে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার।
বইয়ের মধ্যে এইগুলার কাজগুলো একটু উল্টাপাল্টা করে লেখা আছে, খাতার মধ্যে এই কাজগুলো আছে। এই লেয়ারগুলো কিভাবে কাজ করে আমি একটু আপনাদেরকে বলি। ওয়েট, এই যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। এই ফিজিক্যাল লেয়ারে কি হয়, প্রথমেই যখন আমি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা পাঠাইতে যাব, তখন এটা হার্ডওয়্যারের অবস্থা পর্যবেক্ষণ করে। হার্ডওয়্যারের অবস্থা মানে কি, হার্ডওয়্যার বলতে কি বোঝায়, হার্ডওয়্যার বলতে বোঝায় মাদারবোর্ড বা সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। একটা ফাইল আমি পাঠাইতে গেলাম বা একটা ইনফরমেশন পাঠাতে গেলাম, প্রথমে ফিজিক্যাল লেয়ার কাজ করে। ফিজিক্যাল লেয়ার কি কাজ করে, দেখে হার্ডওয়্যার গুলো ঠিকঠাক মতো আছে কিনা। যদি কোনো একটা তার এপাশ ওপাশ থাকে, কম্পিউটারে কোনো তার খোলা থাকে, তাহলে আমি যে ফাইলটা অ্যাটাচ করতে যাব ওইটাতে অনেক সময় ইরর দেখায়। কেন দেখায়, কারণ এই ফিজিক্যাল লেয়ার ওই কাজটা করে যে হার্ডওয়্যার গুলো সবকিছু কাজ করছে কিনা। এরপরে আছে ডেটা লিঙ্ক বা ডেটা লিঙ্ক। এই ডেটা কি করে, ডাটা প্যাক করে। ডেটা কে প্যাক করে। ডাটা প্যাক বলতে কি, যে সাপোজ আমি একটা মেসেজ পাঠাইছি, এখন এই যে এ থেকে মেসেজটা যাবে বি তে। হ্যাঁ, এখন এ থেকে যখন বি তে একটা মেসেজ যায়, তখন কি করে, সাধারণত এই যে দুই নেটওয়ার্কের মাঝখানে এই জায়গার মধ্যে অনেক সময় হ্যাকার বসে থাকে। হ্যাকার বসে থাকে, মানুষের তথ্য হ্যাক হয় না, এইভাবেই সাধারণত হ্যাক হয়। এরা কি করে, ধরেন আমি একটা কাউকে একটা পুরা একটা মানে একটা সেন্টেন্স লিখে পাঠাইছি, সাপোজ কোনো কারণে আমি লিখে পাঠাইছি আই লাভ ইউ, এইভাবে লিখে পাঠাইছি। এখন আই লাভ ইউ যখন এখান থেকে যায়, তখন সহজেই হ্যাকার এই মাঝখানে বসে এই যে ফিশিং ডিবাগিং এগুলা একটা জিনিস আছে না, এইগুলোর মাধ্যমে এই জায়গা থেকে হচ্ছে নেটওয়ার্কের মাঝখান থেকে এই জিনিসটা চুরি করে নেয়, কারো কোনো পাসওয়ার্ড বা চুরি করে নেয় এইভাবে করে। এই জন্য এই যে ডেটা লিঙ্ক যে আছে, এই ধাপটার মধ্যে ডাটাগুলা আই লাভ ইউ আকারেই হচ্ছে প্যাকেট করে যে পাঠাই দেবে এরকম না। ডাটাগুলা কিভাবে পাঠায় জানেন, এখানে একটা মডুলেটর থাকে, এখানে একটা ডি মডুলেটর থাকে। সাধারণত এই ডাটাগুলো এইভাবে যায়, সব এল, তারপরে ভি আগে, ই আগে, তারপরে ইউ আগে, তারপরে আই, এইভাবে সিঙ্গেল সিঙ্গেল ডাটা আকারে যায়, যাতে করে যখন এই যে হ্যাকার এখান থেকে নেওয়ার চেষ্টা করে, এই নেওয়ার পরেও এই হচ্ছে এরকম ওলট পালট ভাবে পায়, একটা কংক্রিট ডাটা পায় না, যার কারণে তখন হ্যাকারদের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সহজে। কিন্তু এ থেকে যখন আমি বি তে পাঠাবো, এ থেকে বি এর ঠিকানা যখন দিয়ে দেবো, তখন এখানে একটা হচ্ছে এই ডাটাগুলোকে ভাঙ্গার মতো একটা জিনিস থাকে, যেটা ভাঙে এই আকারে পাঠায়। আবার এখানে একটা গঠনের মতো জিনিস থাকে, যেটা আবার রিপিটলি এই জিনিসটাকে আই লাভ ইউ তে কনভার্ট করে। আই লাভ ইউ, এই জন্য একদম ডিজিআর মাধ্যমে যখন আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেই বা দিয়ে দেই, তখন ডাটাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারে প্যাকেট আকারে এখান থেকে এখানে যায়। কিন্তু এই যখন মাঝখানে থাকে, তখন এরকম ভিন্ন ভিন্ন জিনিস থাকে। আবার যদি নির্দিষ্ট কাউকে আমরা যখন পাঠাই, ওই নির্দিষ্ট মানুষ গ্রহণ করার সময় এই জিনিসটা আবার আই লাভ ইউ আকারেই পায়। হ্যাঁ, হ্যাকার তখন যখন আমরা পাইলাম, হ্যাকার অনেক সময় দেখা যায় যে ডেটার এইটুকু জায়গা পাইছে, এটা পায় না, এইটুকু জায়গা পাইছে, তখন হ্যাকার আর এটা কোনো কাজে লাগাতে পারে না। এভাবেই হচ্ছে ডাটা লিঙ্ক এক্সপোর্টটা কাজ করে। নাহলে তো এইভাবে যদি না হইতো, তাহলে তো সব ইনফরমেশনই আমাদের হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তারপরেও অনেক প্রসেস আছে এখানে, এগুলা তো আমরা জানবো না, অনেক জিনিসই তো তারপরেই হয়ে যায়। ওগুলা কেমন করে হয়, এগুলো অনেক আসলে ব্যাপার, কঠিন ব্যাপার। তারপরে আছে হচ্ছে নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক ইয়াতে কি হয়, লেয়ারে কি হয়, দুইটা ডিভাইসের মধ্যে লজিক্যাল প্যাথ তৈরি হয়। ডিভাইসের মধ্যে লজিক্যাল প্যাথ তৈরি হয় কিভাবে, এই যে আই লাভ ইউ লেখাটা যাচ্ছে না, এইটা শুধুমাত্র এরকম একটা ওয়েতে না দিয়ে এরা কি করে, কয়েক ভাবে পাঠানোর চেষ্টা করে। সাপোজ এই রাস্তা দিয়ে পাঠাইছে আই এল ও, এই রাস্তা দিয়ে পাঠাইছে ভিই, আরেকটা রাস্তা দিয়ে পাঠাইছে ইউ, এগুলা পাঠাইছে। এই যে হ্যাকার যদি মাত্র এইখান থেকে কালেকশন করার চেষ্টা করে, তাহলে শুধু ভিই পাবে। এখান থেকে কালেকশন করার চেষ্টা করে, তাহলে শুধুমাত্র পাবে কি আই এল ও, এই তিনটা পাবে, কিন্তু পুরাটা কিন্তু পাচ্ছে না। এই জন্য এরা কি করে, এই যে নেটওয়ার্ক মধ্যে ডিভাইসের মধ্যে একটা লজিক্যাল প্যাথ, কয়েক ধরনের পাথ তৈরি করে, যে আমরা ইনফরমেশনটা দেই, বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন ছোট ছোট আকারে বিভিন্ন পথ দিয়ে পাঠাই, যাতে করে অন্য কেউ এই ইনফরমেশন না পায়। আর বিএতে যেহেতু বি এর নাম দেয়া আছে পাসওয়ার্ডের মধ্যে বা হচ্ছে মধ্যে, সেন্ডারের মধ্যে, আমি যে একজনের মেইল আইডি টাইপ করে দিছি, শুধুমাত্র ওই আইডিতে গিয়ে এই খুচরা ইয়েগুলো যে জমা হয়ে আবার টোটাল আকারে মানে পেয়ে যাবে ইনফরমেশনটা। আই লাভ ইউ যে দিছিলাম, সেটা আই এল ভি বিভিন্ন পদ দিয়ে গিয়ে এখানে আবার আই লাভ ইউ নামেই পাবে। এটাই করা হয় হচ্ছে এই নেটওয়ার্ক লেভেলটার মধ্যে। এরপরে আছে ট্রান্সপোর্ট লেভেল। এই ট্রান্সপোর্ট লেভেলের মধ্যে এরপর ডাটাটা যখন বিভিন্ন লজিক্যাল প্যাথ হয়ে গেল, তখন এই ডাটাটা হয়, কি বলে এটাকে, আদান প্রদান হয়, ডাটা আদান প্রদান। এরপর আছে সেশন। এই সেশনের মধ্যে কি হয়, ডেটা যখন আদান প্রদান হলো, সেশনের মধ্যে এই যে ভাঙ্গা জিনিসগুলা ইয়াগুলো আছে, এগুলো আবার এই যে ডিভাইসে আমি পাঠাইছি ওখানে গিয়ে পুনরায় গঠন হয়। হ্যাঁ, ওই যে আদান প্রদানের হিসাব হয়,
আদান প্রদানের হিসাব, বা ওই যে রিইউনিয়ন হয়। আবার এই যে এগুলা খুচরা খুচরা আকারে পাঠাইছি, যে এই বি এর কাছে এসে এগুলা রিইউনিয়ন হয়। এরপর প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন কি আমরা সবাই জানি, যে যে জিনিসটা আমরা পাঠাইছি ওই জিনিসটাই হুবাহু প্রেজেন্ট করে। বি এর কাছে এসে, এই বি এর কাছে এসে হচ্ছে ওই জিনিসটা, মানে আমি আই লাভ ইউ হিসেবে পাঠাইছি, এ পাশে গিয়েও আই লাভ ইউ হিসেবেই প্রেজেন্ট হয়। হ্যাঁ, ডেটাকে প্রেজেন্ট করে। আর 5 নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন, যেটা সেটা হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। ফাইলটা ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, অর্থাৎ যে ফাইলটা আমি এ থেকে বি তে পাঠাইছি, বি তে গিয়ে বি এর কোথায় জমা হবে, কতটুকু অংশ দেখবে, এগুলা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। এই হচ্ছে ওএসআই মডেলের আমাদের 7টা লেয়ার। এগুলো বইয়ের মধ্যে কি কি আকারে লেখা আছে আমি জানি না, কিন্তু আমাদের যে আমরা ইয়ার ক্লাসটা করছিলাম, আমি রিটেনের জন্য যে কোচিং করছিলাম, ওখানে ওএসআই মডেলটা খুব সুন্দর করে এইভাবে বুঝাই দিছিল। ওই জন্য আমি মোটামুটি লিখে রাখছিলাম, আপনাদেরকে বুঝাইতে পারলাম। বই পড়ে যারা বুঝছেন তারা তো বুঝছেন, যারা বুঝেন নাই হোপফুলি এখন ওএসআই মডেলটা বুঝছেন। তাহলে ওএসআই মডেল হচ্ছে এমন একটা মডেল, যেটার মাধ্যমে একটা ফাইল আর একটা ফাইলের মধ্যে, মানে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে একটা ডাটা যখন যাবে, কিভাবে যাবে সেই পদ্ধতিটা আলোচনা করা আছে। এখানকার এই যে নিচের যে ইয়াটা আছে, নিচের যে 4টা লেয়ার আছে, এই 4টা লেয়ারকে বলা হয় লোয়ার লেয়ার, আর হচ্ছে লোয়ার লেয়ার, আর উপরের 7টাকে বলা হয় হচ্ছে আপার লেয়ার। উপরের 3টাকে, এই যে 3টাকে বলা হয় হচ্ছে আপার লেয়ার। এই 4টাকে লোয়ার লেয়ার, ওই 4টাকে হচ্ছে আপার লেয়ার বলা হয়। এখন আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, যে এই যে ফিজিক্যাল লেয়ারের মধ্যে কি কি কাজ, কোন কোন ডিভাইসগুলো কাজ করে, ডেটা লিংক লেয়ারের মধ্যে কোন কোন ডিভাইস কাজ করে, নেটওয়ার্ক লেয়ারের মধ্যে কোন কোন ডিভাইস কাজ করে, এরকম মাঝে মাঝে প্রশ্ন আসে। এই এখানকার মধ্যে ফিজিক্যাল লেয়ার যেখানে আছে, এখানে হাব আর রিপিটার, হাব রিপিটার এই দুইটা যন্ত্র কাজ করে। রিপিটার এই দুইটা জিনিস কাজ করে হচ্ছে ফিজিক্যাল লেয়ারে। ডাটা লিংক লেয়ারের মধ্যে কাজ করে হচ্ছে আমাদের সুইচ আর ব্রিজ, সুইচ ও ব্রিজ এই দুইটা ডিভাইস। নেটওয়ার্ক লেয়ারের মধ্যে কাজ করে আমাদের রাউটার গেটওয়ে, রাউটার গেটওয়ে। এই দুইটা জিনিসই সাধারণত মাঝে মাঝে পরীক্ষার মধ্যে আসে। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে ওএসআই মডেল সম্পর্কে আমি পুরোপুরি ধারণা দিলাম। এখন আমাকে বলেন তো ওএসআই মডেলটা সম্পর্কে বুঝছেন কিনা? বুঝলে দেখেন বুঝছি, বুঝছি বানান এক একজন এক এক রকম করে লেখেন, খুব মজা লাগে। বুঝছি, বুঝছি। বলেন তো ওএসআই মডেলটা সম্পর্কে মোটামুটি আইডিয়া পেলেন কিনা? লুবনা সুন্দর করে লিখেছে বুঝেছি, বুঝছি। মারিয়া আপু, নূর আপু বুঝেছি। সাধু ভাষার মানুষজন আমাদের। আন্ডারস্টুড। ওকে, আর এগুলা এইভাবে একটু মনে রাখতে পারেন। পিডিএনটি এসপা, আমি এইভাবে একটু লিখছিলাম পিডিএনটি এসপা, এইভাবে করে 7টা লেয়ার একটু শর্টকাটে মনে রাখতে পারেন। পিডিএনপি এসপা, পিতে হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ডিতে ডাটা লেয়ার, ডাটা লিংক, এমতে নেটওয়ার্ক, টিতে ট্রান্সপোর্ট, এসতে সেশন, পিতে প্রেজেন্টেশন, এতে অ্যাপ্লিকেশন। পিডিএনটি এসপা, পিডেন্ট এসপা, এই 7টা লেয়ার এইভাবে আপনারা মুখস্থ করতে পারেন। পিডেন্ট এসপা। PDNP SPA, PDNP SPA। এবার আসি আমরা বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে একটু দেখি। নেটওয়ার্কিং ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইস কি? আমরা সবাই জানি যে একটা নেটওয়ার্ক ইউজ করার জন্য যে যে ডিভাইসগুলো আমাদের দরকার হয় সেগুলোকে বলা হয় নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে ল্যান কার্ড বা হচ্ছে এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা কানেকশনের জন্য যে কোনো ডিভাইসের মধ্যে এই জিনিসটাকে ব্যবহার করা হয়, এনআইসি।
এনআইসি, যেটাকে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ডও বলা হয়। হ্যাঁ, এই এনআইসি কে আরেকটাকে বলা হয় হচ্ছে ল্যান কার্ড। মানে প্রত্যেকটা ডিভাইস, যে ডিভাইসগুলোতে হচ্ছে চালানো যায়, ইন্টারনেট চালানো যায়, সবগুলোতে এই ডিভাইসটা লাগানো থাকে, কারণ এই ডিভাইসটা ছাড়া হাওয়া থেকে যে নেটওয়ার্ক নেবে ওই নেটওয়ার্কটা রিসিভ করতে পারে না। তাহলে এনআইসি কি? এনআইসি হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটা দ্বারা হচ্ছে প্রত্যেকটা ডিভাইস নেটওয়ার্ককে শনাক্ত করতে পারে বা ডিটেক্ট করতে পারে। এরপরে যে জিনিসটা আমাদের হচ্ছে আছে সেটা হচ্ছে মডেম, MODEM, মডেম। ওকে, মডেমটা কি জিনিস? মডেম হচ্ছে যেটাকে বলা হয় মডুলেটর আর ডিমডুলেটর। ঠিক আছে, ডিমডুলেটর, মডুলেটর ডিমডুলেটর হিসেবে কাজ করে মডেম। মডেমটা আসলে কি? কোনো একটা জায়গা থেকে দুইটা ডিভাইসকে কানেক্ট করার জন্য আসলে মডেমটা ব্যবহার করা হয়। এই মডেমটা কোনো কোনো ক্ষেত্রে মডুলেটর হিসেবে কাজ করে, আবার কোনো কোনো ক্ষেত্রে ডিমডুলেটর হিসেবে কাজ করে। সাধারণত এটা একটা যদি কম্পিউটার হয় C1, এটাতে একটা মডেম লাগানো আছে, এখানে একটা কম্পিউটার C2, এখানে একটা মডেম লাগানো আছে। হ্যাঁ, এই মডেমটা কি করে? আমি কম্পিউটার থেকে একটা তথ্য যদি সেন্ড করি, তখন এই যে তথ্যটা এটা ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে। হ্যাঁ, ডিজিটাল সিগন্যালকে যেটাকে বলা হয় মডুলেশন, LATION, মডুলেশন। এই যে ডিজিটাল থেকে ডিজিটাল টু অ্যানালগ করলো, এটা হচ্ছে মডুলেটরের কাজ করলো, এই জন্য মডেম একটা মডুলেটর ডিভাইস। আবার এই যে ডিজিটাল থেকে অ্যানালগ সিগন্যাল যে আসলো, এটা আমি একটা নির্দিষ্ট কম্পিউটারে পাঠাইলাম না, এই কম্পিউটারের মডেম আগে ওই সিগন্যালটা গ্রহণ করবে। সিগন্যালটা গ্রহণ করে কি করবে? অ্যানালগ থেকে সেটাকে আবার ডিজিটাল করবে। এই যে অ্যানালগ থেকে ডিজিটাল করলো, এটাকে বলা হয় ডিমডুলেশন, ডিমডুলেশন করলো। ডিমডুলেশন করে তাহলে এই যে কম্পিউটার থেকে যে অ্যানালগ সিস্টেম ইয়াতে আসছে, অ্যানালগ তো আর কম্পিউটার বোঝে না, কম্পিউটার বোঝে ডিজিটাল সিগন্যাল। এই অ্যানালগ থেকে আবার কনভার্ট করে ডিজিটাল সিগন্যাল করে, এখান থেকে যদি আমি দীপ্ত লিখে পাঠাই, এটা এই যে অ্যানালগ আকারে এরকম করে গিয়ে এখানে আবার দীপ্ত আকারেই শো করবে। তার মানে এই যে মডুলেশনের কাজ করলো এবং ডিমডুলেশনের কাজ করলো, এই জন্য এটাকে বলা হয় মডেম। মডেম তাহলে কি? মডেম হচ্ছে এমন একটা ডিভাইস যেটা দুইটা কম্পিউটারকে কানেক্ট করার জন্য ব্যবহৃত হয় এবং যেটা অ্যানালগ সিস্টেমকে ডিজিটাল এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতে পারে। এই যে মডুলেশন এবং ডিমডুলেশন একই সাথে করার জন্য এটাকে বলা হয় হচ্ছে মডেম। ওকে, এই হচ্ছে মডেম। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে রিপিটার। এগুলা কি? আমাদের এগুলো সবগুলা নেটওয়ার্ক ডিভাইস। রিপিটার কি? কখনো কখনো অনেক দূরে কোনো একটা সিগন্যাল পাঠাতে গেলে দেখা যায় রাস্তার মধ্যে ওই সিগন্যালটা দুর্বল হয়ে যায়, মানে কানেকশন অনেক লং হলে দেখা যায় যে সিগন্যালটা অনেক স্লো হয়ে যায় বা হয়ে যায়। সেই সব ক্ষেত্রে আমাদের রিপিটার দিয়ে দেওয়া হয়। রিপিটারের কাজ হচ্ছে এনার্জিকে বুস্ট করা, মানে হচ্ছে ওই ইনফরমেশনটা যাতে তাড়াতাড়ি যেতে পারে, এই জিনিসটার কাজ করে হচ্ছে রিপিটার যে ডিভাইসটা আছে ওই ডিভাইসটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হাব। একটু আগেই আমি বললাম যে একটা হাব হচ্ছে রিং টোপোলজিতে ব্যবহার করা হয়। এই হাবের মাধ্যমে বিভিন্ন কম্পিউটার হচ্ছে কি করে? এখান থেকে হচ্ছে ডেটা গ্রহণ করে। একটা ডেটা ধরেন এখান থেকে পাঠালাম, এটা হাবে জমা থাকবে। এই হাব থেকে এই কম্পিউটার সবগুলা হচ্ছে কি করে? নিতে পারে। এটা হাব সাধারণত স্টার টোপোলজিতে ব্যবহার করা হয়। এই হাবের মধ্যে কম্পিউটারের সংকেতগুলা কি থাকে? সংরক্ষিত থাকে। এর হাবের পরে যেটা আছে হচ্ছে সুইচটা হচ্ছে এক ধরনের হাব, কিন্তু সুইচটা একটু চালাক হাব। কি ধরনের চালাক হাব? সাপোজ এটা হচ্ছে একটা সুইচ। এখন হাবের ক্ষেত্রে কি হয়? যখনই একটা ইনফরমেশন এখানে থাকে, একটা ডেটা এখানে থাকে, হাবের ক্ষেত্রে সব কম্পিউটারে সেটা সমানভাবে দেখতে পারে। সাপোজ আমি C1 থেকে কম্পিউটারের থেকে দিলাম আমি একটা ডাটা, এটা C2, C3, C4, C5, C6 সবাই দেখতে পারবে, কোনো বাধা ধরা নিয়ম নাই। কিন্তু যে সুইচ আছে, সুইচ কি করে? আমি যদি C1 থেকে একটা ডাটা দেওয়ার সময় বলে দেই আমি যে এটা শুধুমাত্র C4 কম্পিউটার দেখবে, তাহলে এইখানের মধ্যে ডাটাটা জমা থাকার পরেও C2, C3 এই কম্পিউটার এই ডাটাটা দেখতে পারবে না। এই সুইচটা একটু চালাক জিনিস, এটা শুধুমাত্র C4 যে কম্পিউটার আছে তাকেই এই ডাটাটা ডিরেক্ট সেন্ড করবে। এটাই হচ্ছে হাব এবং সুইচের মধ্যে পার্থক্য। হাবটা বোকা, সুইচটা একটু চালাক। হাবের মধ্যে ইনফরমেশন সিকিউর থাকে না, কিন্তু সুইচের মধ্যে ইনফরমেশন সিকিউর থাকে। এই হচ্ছে হাব এবং সুইচের মধ্যে পার্থক্য। এরপরে যে ইয়াটা আছে সেটা হচ্ছে ব্রিজ। নেটওয়ার্ক ডিভাইস আছে সেটা হচ্ছে ব্রিজ কি করে? ব্রিজ হচ্ছে দুইটা হাবকে যুক্ত করে। সাপোজ এরকম একটা হাব আছে, এটা কয়েকটা কম্পিউটারকে যুক্ত করছে, এটা কয়েকটা কম্পিউটার। এর পাশে আরেকটা হাব আছে, এই হাবটা আবার কয়েকটা কম্পিউটারকে যুক্ত করছে নেটওয়ার্কের মধ্যে। এই যে দুইটা হাব যে ডিভাইসটার মাধ্যমে যুক্ত থাকে, এই ডিভাইসটাকেই বলা হয়েছে ব্রিজ। তার মানে দুইটা হাব যে ডিভাইসকে যুক্ত করে, যে ডিভাইস দুইটা হাবকে যুক্ত করে তাকেই বলা হয় হচ্ছে ব্রিজ। হ্যাঁ, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রাউটার। আমরা সবাই রাউটারকে চিনি।
রাউটারের কাজ কি? একটা নেটওয়ার্কে সম্প্রসারণ করা। একটা ছোট নেটওয়ার্ক আছে সাপোজ, এটাকে একদম ছড়ায় দেয়, নেটওয়ার্কটাকে ছড়ায় দেয়। এই ছড়ায় দেওয়ার ফলে কি হয় যে একই হচ্ছে ইয়াতে আছে, নেটওয়ার্কে আছে এরকম ছোট ছোট ডিভাইসগুলো এটার সাথে যুক্ত হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে নেটওয়ার্ক ছড়ানোর কাজ করে। রাউটার কি করে? নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করে। ছোট ছোট নেটওয়ার্কে রাউটারের মাধ্যমে যুক্ত করে একটা বড় নেটওয়ার্ক তৈরি করা হয়। সাপোজ এখানে ছোট ছোট মোবাইল, 3-4টা মোবাইল, একটা কম্পিউটার, 2টা কম্পিউটার, এই নেটওয়ার্কের মধ্যে যুক্ত করার জন্য ওই একটা ছোট সিগন্যাল ছিল, এই সিগন্যালটাকে ছড়াই দিছে। এই কাজটা করে হচ্ছে রাউটার। ওকে, আর গেটওয়ে কি? গেটওয়ে হচ্ছে, গেটওয়ের ব্যবহার নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করে। রাউটার আর গেটওয়ে একই কাজ করে, কিন্তু রাউটার আর গেটওয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে রাউটার যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র একই প্রোটোকল বিশিষ্ট ইন্টারনেটটাকে কাজ করে। আমার একটা 10 Mbps এর ইয়া আছে, সেটা হচ্ছে এই 10 Mbps টাকেই জাস্ট ছড়াই দেয়, যেটা হচ্ছে বিভিন্ন ডিভাইসগুলো এটার মাধ্যমে কানেক্ট করা যায়। কিন্তু যখন আমাদের দুই ধরনের ইয়া থাকে, নেটওয়ার্ক থাকে, শুধুমাত্র হচ্ছে ইয়া না, মানে এক ধরনের প্রোটোকল বিশিষ্ট না, ধরেন ইন্টারনেট ছাড়াও অন্য কোনো প্রোটোকল বিশিষ্ট জিনিসও আছে, এই ধরনের প্রোটোকল বিশিষ্ট জিনিসগুলোকে গেটওয়ে হচ্ছে অ্যাড করে। গেটওয়ের ব্যবহার আমি এত ডিটেল জানি না, তবে এইটুকু জানি যে রাউটার হচ্ছে আমাদের কি করে, রাউটার করে হচ্ছে একই ধরনের যে নেটওয়ার্কগুলো আছে এই একই ধরনের নেটওয়ার্কগুলোকে সম্প্রসারণ করে, আর গেটওয়ে হচ্ছে ভিন্ন ধরনের নেটওয়ার্ক যে আছে ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সম্প্রসারণ করে। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের যতগুলো নেটওয়ার্ক ডিভাইস ছিল এই নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে আলোচনা। ক্লিয়ার কিনা বলেন একটু, এবার যদি হয় বুঝেন তাহলে এবার লেখেন শুধু হুম। নেটওয়ার্ক ডিভাইস গুলো বুঝে থাকলে এখন একটু বলেন আমাকে হুম। একটু কঠিন লাগছে, সহজভাবে তো বলছি আপু, শরীফা আপু। ওকে, এখন আসেন আমরা যে ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে আমরা আলোচনা করি, কিভাবে ডেটা ট্রান্সমিশন হয়। ডেটা ট্রান্সমিশন মোড আছে, ডেটা ট্রান্সমিশন মেথড আছে, দুইটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, প্রথমে আমরা আলোচনা করি আসেন ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে। ভাইয়া ক্লাউড কম্পিউটিং কি এর মধ্যে পড়তে হবে? হ্যাঁ, ক্লাউড কম্পিউটিংও এর মধ্যে পড়ে নেবেন। ক্লাউড কম্পিউটিং আসলে বোঝানোর খুব বেশি কিছু নাই, ওটা হচ্ছে পড়লেই বুঝবেন। তারপরে আমি এখন একবার বলে দেব ক্লাউড কম্পিউটিং সম্পর্কে। আসেন আমরা এখন আলোচনা করি ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা কোন দিকে প্রবাহিত হচ্ছে এই দিকের উপর নির্ভর করে হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোডটা হচ্ছে ইয়া করা হয়। একটা ডেটা কিভাবে প্রবাহিত হবে বা কোন দিকে প্রবাহিত হবে এটা যে জিনিসটার মাধ্যমে বোঝায় সেটাই হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। অর্থাৎ দুইটা ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। এই ডেটা ট্রান্সমিশন মোডটা হচ্ছে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি। ওকে, সিমপ্লেক্সটা কি? সিমপ্লেক্সটা হচ্ছে একটা টাইমে একতরফা ডেটার ট্রান্সফার। ওকে, সাপোজ এটা একটা এক্স মাধ্যম, এটা একটা ওয়াই মাধ্যম, আমি এক্স থেকে ওয়াই তে ডেটা দেব। সিমপ্লেক্সে কি হয়, শুধুমাত্র এক্স থেকে ডেটা ওয়াই এ যেতে পারবে, ওয়াই থেকে ডেটা এক্স এ আসতে পারবে না। উদাহরণ কি? যেমন আমাদের টিভি চ্যানেল, টিভিতে আমরা একটা যখন ভিডিও দেখি শুধুমাত্র সম্প্রচার মাধ্যম থেকে আমাদের টিভির মনিটরে ডেটাগুলো আসার জন্য আমরা দেখি। আমরা কি টিভি থেকে আবার কোনো ইনফরমেশন ওদেরকে পাঠাইতে পারি না। তার মানে এই যে একতরফা যে ডেটা হচ্ছে ট্রান্সফার, এই ট্রান্সমিশন মোডটাকে বলা হয় সিমপ্লেক্স।
হাফ ডুপ্লেক্স কি? হাফ ডুপ্লেক্স হচ্ছে এক্স থেকে ওয়াই তে আমি ডেটা ট্রান্সফার করতে পারবো, আবার ওয়াই থেকেও আমি এক্স এ ডেটা ট্রান্সফার করতে পারবো, কিন্তু শর্ত হচ্ছে যখন আমি এক্স থেকে ওয়াই তে ডেটা ট্রান্সফার করব তখন ওয়াই থেকে এক্স এ করা যাবে না, আবার যখন ওয়াই থেকে এক্স এ করব তখন এক্স থেকে ওয়াই করা যাবে না। মানে একই সাথে দুইটা ডেটার আদান প্রদান করা যাবে না। প্রথমে এক্স থেকে ওয়াই এ ডেটা দিতে হবে, তারপর ওয়াই থেকে এক্স এ ডেটা আসতে পারবে, একই সাথে যুগোৎপদ ভাবে পারবে না। এই ধরনের ইয়ার উদাহরণ কি? আমরা জানি ওয়াকি টাকি যে আছে, ওয়াকি টাকি, এই ওয়াকি টাকিতে হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সমিশন করা হয়। কিভাবে? যে ওয়াকি টকিতে একটা ওয়াকি টকি পরে কথা বলার পর, ওভার বলার পর কেটে দিলে তারপর আবার অন্য পাশ থেকে কথা শোনা যায়। এই যে প্রসেসটার মাধ্যমে শুধু একতরফা ডেটা যায় তারপরে আরেক তরফা আসে, একই সাথে করা যায় না ডেটা ট্রান্সমিশন, তাকেই বলা হয় হচ্ছে হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড। আর ডুপ্লেক্স কি? ডুপ্লেক্স হচ্ছে দুইটা ডিভাইসের মধ্যে ডেটা একদম যুগোৎপদ ভাবে আদান প্রদান করা যায়, মানে হচ্ছে একই সাথে দুই সাইডেই আলোচনা করা যায়, যেমন হচ্ছে আমাদের মোবাইল টেলিফোন ইত্যাদি। মোবাইল টেলিফোন ইত্যাদি, যেমন আমি মোবাইলে আপনাদের সাথে যখন কথা বলছি তখন এট এ টাইমে আপনারা আবার করতে পারছেন, কি করতে পারছেন? যে আপনারাও আমার সাথে মোবাইলে কথা বলতে পারতেছেন। এই ধরনের ট্রান্সমিশন যে মোডটা আছে এটাকেই বলা হয় হচ্ছে কি? ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। আমাদের ভিডিও ক্লাস যেহেতু আমরা কথা না বলতে পারলেও মেসেজ করতে পারছি, এটাও কিন্তু ডুপ্লেক্সের মধ্যে একটা পড়ে, কারণ হচ্ছে একই সময় আপনারা কমেন্টও করতে পারছেন, আবার হচ্ছে আমরা কথা বলতে পারতেছি। কিন্তু এইটা যখন আমরা হচ্ছে টিভিতে দেখি কোনো কিছু, তখন কিন্তু কমেন্ট করার কোনো অপশন থাকে না, তখন সেটাকে বলা হয় সিমপ্লেক্স। এই হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড। ঠিক আছে, ডাটা ট্রান্সমিশন মোড তাহলে কত প্রকার? 3 প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স। সিমপ্লেক্স কি? একতরফা ডাটা ট্রান্সমিশন। হাফ ডুপ্লেক্স কি? দুইটা করা যায়, দুই তরফাই করা যায়, কিন্তু যুগোৎপদ না, একই সাথে না। আর ডুপ্লেক্সে হচ্ছে একই সাথে ডাটার আদান প্রদান করা যায়। বলেন এখন ডাটা ট্রান্সমিশন মোডটা বুঝছেন কিনা? ইয়েস লেখেন তো এবার, ইয়েস। ও ইয়েস ইয়েস, দুইজন ইয়েস ইয়েস লিখেছেন। এইগুলো ডেটা ট্রান্সমিশন মোড। মোডের মধ্যে কি আলোচনা হলো? মোডের মধ্যে আলোচনা হলো কিভাবে করে ডেটাটা একতরফা নাকি দুই তরফা, মানে দিক, ডেটা ট্রান্সফারের যে দিক আছে এই দিক সম্পর্কে আলোচনা করলাম। হ্যাঁ, আর ডেটা ট্রান্সমিশন যে মেথড আছে, এই মেথডে আলোচনা করা হয় হচ্ছে, মানে এই ডেটাগুলো তো আমাদের বিট আকারে যায়, তাই না? এরকম বিট আকারে যায়, 101010 এরকম করে তো যায়। আমরা তো জানি কম্পিউটারের সকল সিগন্যাল 1010 আকারে যায়। এই যে 1010 আকারে যাবে, এই যাওয়াটা আসলে কতগুলো একসাথে যাবে নাকি একটার পর একটা সিরিয়ালি যাবে এই ডাটাগুলা? এই যে যাওয়ার যে যাওয়ার যে সুশৃঙ্খল পদবিন্যাসটা, এই পদবিন্যাসটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। ওকে, এই পদবিন্যাসটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড কত প্রকার? ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। প্যারালাল মেথডে কি হয়? প্যারালাল মেথডে হচ্ছে এই কয়েকটা রাস্তায় একসাথে যায়। এটা যদি আমাদের এক্স হয়, এটা যদি আমাদের ওয়াই হয়, এটা সেন্ডার যদি রিসিভার হয়, তাহলে একটা ইনফরমেশন দিলে এই ডেটাগুলা বিভিন্ন রাস্তার মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে চলে যায়। ধরেন এখানে 010011 এই আকারে যে ইনফরমেশন ডেটাগুলো আছে, এগুলা ওয়াই কম্পিউটারের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে প্যারালাল আকারে চলে যায়। আর সিরিয়াল যেটা আছে, সিরিয়ালের মধ্যে এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে ডেটাগুলা একটা রাস্তা দিয়ে যায়। প্রথমে হয়তো 01110 যদি হয়, তাহলে প্রথমে হচ্ছে এই 0 যাবে, তারপরে 1 যাবে, তারপরে 1 যাবে, তারপর 1 যাবে, তারপর 0 যাবে। তাহলে এই যেভাবে করে যায়। তো প্যারালাল যে ডেটা ট্রান্সমিশন মোড আছে, এটার মাধ্যমে খুব দ্রুত ট্রান্সফার হয়, কারণ সবগুলো আলাদা আলাদা পথে যাচ্ছে। আর সিরিয়াল যে আছে, ডেটা ট্রান্সমিশন মেথড আছে, এটা সাধারণত একটু লেন্দি, কারণ হচ্ছে কি হয়, এটা আস্তে আস্তে করে যায়, মানে একটার পরে একটা যেহেতু সিরিয়াল করা হয়, এই জন্য এগুলাতে কিভাবে যায়, এগুলাতে এইভাবে করে একটু স্লো যায়। ঠিক আছে, আর এই যে সিরিয়াল, প্যারালাল এবং হচ্ছে যে সিরিয়াল আছে, এই সিরিয়াল ডাটা ট্রান্সমিশনটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, SYNCHRONOUS, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, SYNCHRONUS, সিনক্রোনাস, আর হচ্ছে আইসোক্রোনাস, CHRONOUS, আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস
সিনক্রোনাস আর হচ্ছে আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাসে কি হয়, এই যে অ্যাসিনক্রোনাস যেটা আছে এটা হচ্ছে একটা 8 বিটের ট্রান্সফার। এই অ্যাসিনক্রোনাস যেটা আছে ডেটাগুলো হচ্ছে একটার পর একটা, এই যে অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে সিরিয়ালটাই হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা একটা করে ডাটা ট্রান্সফার হয়। যেটা আছে সিনক্রোনাস আছে, এই সিনক্রোনাসটা কি হয় যে ডেটাগুলো হচ্ছে প্যাকেট আকারে যাবে, প্রত্যেকটা প্যাকেটে 80 থেকে 132টা বিট থাকে, প্রত্যেকটা এই যে এরকম ভাবে ডাটাগুলো যাবে। ধরেন এখানে হচ্ছে 10101011111100 এরকম আকারে ডাটাটা আছে। এরা কি হয় প্যাকেট আকারে যায়, প্রথমে হচ্ছে এই যে 001 অথবা 11100 101 এরকম আকারে প্যাকেট আকারে যায়। প্রথমে একটা প্যাকেট যায়, তারপরে আরেকটা প্যাকেট যায়, তারপর আরেকটা প্যাকেট যায়, তারপর আরেকটা প্যাকেট যায়। এটা হচ্ছে সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসে কি হয়, অ্যাসিনক্রোনাসে ওই যে এরকম সিরিয়ালের মতো একটা একটা করে ডাটা যায়, আর সিনক্রোনাসের মধ্যে এরকম প্যাকেট আকারে যায়। হ্যাঁ, একটা প্যাকেট পূর্ণ হয়, তারপর আরেকটা প্যাকেট আকারে যায়। মনে করেন এই প্যাকেটটা পূর্ণ হয়ে গেছে, এই প্যাকেটটা চলে গেল, এই প্যাকেটটা পূর্ণ হয়েছে, এই প্যাকেটটা চলে গেল, এই প্যাকেটটা পূর্ণ হয়েছে, এই প্যাকেটটা চলে গেল। পরে এখানে গিয়ে এই যে আমাদের হচ্ছে কি, সে এখানে এক্স থেকে পাঠাচ্ছি ওয়াই এ পাঠাচ্ছি, তাহলে এক্স থেকে যাওয়ার সময় এই প্যাকেটটা পূর্ণ হয়ে চলে গেছে, তারপর এই প্যাকেটটা পূর্ণ হয়ে চলে গেছে, এই প্যাকেটটা পূর্ণ হয়ে চলে গেছে, এইভাবে গিয়ে এখানে আবার রিঅ্যাসেম্বল হয়ে আমরা ডাটাটা পাই। আর যেটা আইসোক্রোনাস আছে, এই আইসোক্রোনাস হচ্ছে প্যাকেটগুলো আগে পূর্ণ হয়। এখানে কি হয়, একটা করে প্যাকেট পূর্ণ হচ্ছে চলে যাচ্ছে, একটা করে প্যাকেট পূর্ণ হচ্ছে চলে যাচ্ছে। কিন্তু এইখানে আইসোক্রোনাসের মধ্যে 1010111000 আগে নিজেদের মধ্যে প্যাকেট করে নেয় এরা, কোনটা কোনটা ডাটা কোনখানে কোনখানে রাখবে, রাখার পরে সবগুলো প্যাকেট একসাথে চলে যায়। এটাই হচ্ছে আইসোক্রোনাস। এগুলোর মধ্যে এত বেশি ইয়ার দরকার নাই, কি জানি বলে এত ডিটেল লাগবে না, এগুলো রিটেনের সময় লাগে। তবে আমরা শুধু জেনে রাখবো যে ডেটা ট্রান্সমিশন মেথড দুই প্রকার, একটা হচ্ছে প্যারালাল, একটা হচ্ছে সিরিয়াল। প্যারালালে সবগুলা হচ্ছে আলাদা আলাদা পথে যায় ডেটাগুলা, আর সিরিয়ালে একটার পর একটা যায়। আর সিরিয়াল যদি আসে যে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড কত প্রকার, তাহলে 3 প্রকার, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর হচ্ছে আইসোক্রোনাস। এতটুকু জানলেই এখান থেকে মোটামুটি ভাবে শেষ। ওকে, এই হচ্ছে মোটামুটি ডাটা ট্রান্সমিশন মেথড। আর একটা জিনিস ক্লাউড কম্পিউটিংটা সম্পর্কে একটু আপু বলতে বললো। ক্লাউড কম্পিউটিংটা কি জিনিস? ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন এক ধরনের কম্পিউটিং ব্যবস্থা যেখানে আসলে আমরা হাওয়ার মধ্যে সবকিছু আদান প্রদান করতে পারবো। মানে হচ্ছে আমাদের এরকম কোনো জিনিস লাগবে না যে হচ্ছে আমাদের কি একটা নির্দিষ্ট কোনো জায়গা লাগবে বা ইয়া লাগবে, এরকম কোনো কিছু না। ক্লাউডের মধ্যেই আমরা সব কাজ করতে পারবো, মানে হাওয়ার মধ্যেই সব কাজ করতে পারবো। এই ধরনের কম্পিউটিংকে ক্লাউড কম্পিউটিং বলা হয়। যেমন অ্যামাজন, আলিবাবা এরা কি করে এখন হাওয়ার, মানে এদের কিন্তু কোনো ইয়া নাই, বড় কোনো গোডাউন বা ইয়া নাই। এরা কি করে মানুষ যেটা দরকার হবে সেই জিনিসটা, একটা জিনিস অর্ডার করে, মানে এখানে ছবি দেওয়া থাকে, জাস্ট ক্লাউডের মধ্যে ছবি দেওয়া থাকে, এরা ছবি দেখে ABC ছবি দেওয়া আছে, আমার বি জিনিসটা পছন্দ হয়েছে, আমি একটা পার্সন, আমি বি জিনিসটাও অর্ডার করলাম অ্যামাজনের কাছে। ওরা তখন কি করে এই বি জিনিসটা মার্কেট থেকে কিনে বা সংগ্রহ করে আমার কাছে পাঠায় দেয়। এই যে ক্লাউডের মাধ্যমেই সবকিছু হচ্ছে, এই ধরনের কম্পিউটিং ব্যবস্থাটা ক্লাউড কম্পিউটিং বলা হয়। এখনকার যে আমরা অনলাইন বিজনেস গুলা করি সেগুলো ক্লাউড কম্পিউটিং। যেমন আমাদের এই যে অনলাইন জবটা, এটাও কিন্তু একটা, মানে আমরা যে ক্লাস নিচ্ছি এখন আপনাদের, এটাও কিন্তু এক ধরনের ক্লাউড কম্পিউটিং সেবা। এটা কি করতে হচ্ছে না, আমাদের কিন্তু কোনো কোচিং সেন্টার নাই, আমি বাসার মধ্যে বসে বসে বোর্ডের মধ্যে পড়াচ্ছি, আপনারা ওখান থেকে দেখছেন, সবকিছু ক্লাউডের মাধ্যমে। এই যে জিনিসটা আছে এটাকে বলা হয় ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, এই ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য আছে তিনটা বৈশিষ্ট্য আছে। তিনটা বৈশিষ্ট্য কয়টা? তিনটা। কি কি বৈশিষ্ট্য? প্রথমটা হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি। রিসোর্স স্কেলেবিলিটি মানে কি, যে প্রচুর পরিমাণ রিসোর্স থাকতে হবে, চাহিদা মাত্র এরা পূরণ করতে হবে। মানে যে যার যেই রিলেটেড, যেমন আমাদের হচ্ছে এই রিলেটেড, তার মানে আমাদের অবশ্যই এই রিলেটেড রিসোর্স থাকতে হবে। আপনারা আমাকে প্রশ্ন করলে আমি হচ্ছে উত্তর দিতে বাধ্য, বা হচ্ছে উত্তর কালেক্ট করে আপনাকে দিতে হচ্ছে। এই ধরনের রিসোর্সের স্কেলেবিলিটি থাকতে হবে। দ্বিতীয়টা হচ্ছে অন ডিমান্ড, মানে যে যখন ক্রেতা যা চাইবে সেইটা তাকে পূরণ করার হচ্ছে ইয়া থাকতে হবে, অ্যাবিলিটি থাকতে হবে। আর 3 নাম্বার হচ্ছে পে অ্যাজ ইউ গো, মানে হচ্ছে ততটুকু সেবা যতটুকু হচ্ছে সে পে করছে। যেমন আপনারা আমাদের ক্র্যাশ কোর্সের জন্য পে করছেন, জন্য আমরা শুধুমাত্র ডিটেল কোর্সের জন্য পে করছেন, জন্য শুধুমাত্র আপনাকে ডিটেল কোর্স দেওয়া হচ্ছে। কিন্তু যারা এক্সাম ব্যাচের জন্য পে করেছে তাদেরকে শুধু এক্সাম নেওয়া হচ্ছে, আপনাদেরকে কিন্তু ওইটা দেওয়া হচ্ছে না। তা ওদেরকেও আবার এটা দেওয়া হচ্ছে না। তার মানে হচ্ছে পে অ্যাজ ইউ গো, যতটুকু পে করবেন ততটুকু সুযোগ সুবিধা পাবেন। এই তিনটা হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং এর হচ্ছে তিনটা বৈশিষ্ট্য। আর ক্লাউড কম্পিউটিং এর তিনটা সার্ভিস মডেল আছে। হ্যাঁ, তিনটা সার্ভিস মডেল আছে। এই সার্ভিস মডেলও তিনটা। সার্ভিস মডেল হচ্ছে তিনটা, বৈশিষ্ট্য তিনটা গেল, সার্ভিস মডেল তিনটা। মানে 3 ধরনের বেসিকে ওরা সার্ভিস দেয়। একটা হচ্ছে অবকাঠামোগত সার্ভিস, যেটাকে বলা হয় IaaS, না? হ্যাঁ, IaaS, এগুলোর পূর্ণরূপ আসে, আর কিছুই আসে না। দ্বিতীয়টা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, যেটাকে বলা হয় PaaS। আর 3 নাম্বারটা হচ্ছে আপনার সফটওয়্যার ভিত্তিক সেবা, SaaS, মানে হচ্ছে
ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, তারপর প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, তারপর হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে সব ধরনের অবকাঠামো সুবিধা প্রদান করার মতো সার্ভিস। পিএএস মানে হচ্ছে প্ল্যাটফর্ম, যেমন একটা ফেসবুক পেজ আপনাকে গড়ে দিল বা হচ্ছে একটা গ্রুপ করে দিল, এই ধরনের একটা সার্ভিস। আর হচ্ছে এসএএস মানে সফটওয়্যার এজ এ সার্ভিস, সফটওয়্যার হচ্ছে সার্ভিস হিসাবে হচ্ছে মাঝে মাঝে চলতে পারে। এইগুলাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর তিনটা সার্ভিস মডেল। এই তিনটা মডেল অনুযায়ী ক্লাউড কম্পিউটিং সার্ভিস দিয়ে থাকে। আর ক্লাউড কম্পিউটিং এর সুবিধা অসুবিধা এগুলো তো বাংলা পড়া, আপনারা নিজেই জানেন। যে সুবিধার কথা এই যে এখানে লেখা আছে যে যে কোনো স্থান থেকে যে কোনো কিছু আপলোড বা ডাউনলোড করা যায়, নিজস্ব কোনো হার্ডওয়্যারের প্রয়োজন হয় না, যে কোনো ছোট বড় হার্ডওয়্যারের মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা আছে, স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা যায়, সার্বক্ষণিক ব্যবহার করা যায়, আপডেট খরচ তুলনামূলক কম। এগুলো হচ্ছে দেয়া আছে সুবিধা অসুবিধা। এই হচ্ছে মোটামুটি ভাবে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আলোচনা। সো আমাদের নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে যা যা ছিল মোটামুটি ভাবে আমরা আজকে দেখে ফেললাম। হোপফুলি যতটুকু পড়িয়েছি ততটুকু বুঝে এসেছে, বাকিটা হচ্ছে নিজেরা মধ্যে পড়ে আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করলে ইনশাল্লাহ এখান থেকে প্রস্তুতি হয়ে যাবে। পুরোটা বুঝে থাকলে এখন আমাকে একটু লেখেন অল ডান। পুরোটা বুঝলে আমাকে একটু লিখে দেন অল ডান। ধন্যবাদ ভাইয়া, সবই বুঝেছি, অল ডান। ওকে, সিদরাতুল মানহা আপু শুধু ডান লিখছে, কেন এত কিপটামি কেন? অল কেন ডান হলো না মানহা আপু? অল ডান কেন হলো না? মধুবেশে কন্যা যখন রে যেন খুশির বন্যা বয়ে গেল রে। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন। ওকে, মোটামুটি কিছু অল ডান, মোটামুটি কিছু অল ডান হয়নি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সময় মতো ওষুধ খাবেন। ওষুধ খাবেন মানেই পড়াশোনা। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।